সন্দীপবাবুর যখন জ্ঞান ফেরে তখনও চারপাশে অন্ধকার, তবে অন্ধকারের মধ্যে দিয়ে কয়েকটা মোবাইলের আলো চোখে এসে পড়ছে। সন্দীপবাবু হঠাৎ ভয় পেয়ে পড়ে গেছিল রাস্তায়। যে কোনো মানুষেরই ভয় পাওয়ারই কথা, এরকম একটা ডেড বডি দেখে সবারই ভরকে যাওয়ার কথা। সন্দীপবাবুর মাথায় বেশ লেগেছে। রাস্তায় উঠে বসতেই একজন লোক পাশ দিয়ে বলে উঠল, কি দাদা ঠিক আছেন? সন্দীপবাবু মোটেই ঠিক নেই, চোখ খুলতে কষ্ট হচ্ছে। তবে খানিক ধাতস্থ হতেই সন্দীপবাবু পাশে পড়ে থাকা লোকটার দিকে তাকায়। কিন্তু এ কি, কোনো ডেড বডিই নেই, রাস্তাটা ফাঁকা পড়ে আছে। কিন্তু সন্দীপবাবুর স্পষ্ট মনে আছে জ্ঞান হারানোর আগে উনি দেখেছিলেন একজন লোক মুখ উল্টে পড়ে আছে, আর একটা ছুরি ওই লোকটার পিঠে বিঁধে আছে। কিন্তু জ্ঞান ফেরা মাত্র পাশে তাকাতেই সন্দীপবাবু বিরাট ধাক্কা খেলেন। ওর পাশে কোনো ডেড বডি নেই, কোনো ছুরিও নেই। সন্দীপবাবু একা মাঝ রাস্তায় অচেতন হয়ে পড়েছিলেন, এমনকি রাস্তায় ছিটে ফোটা রক্তের দাগও নেই। সন্দীপবাবু দিশেহারার মতো এদিক ওদিক তাকান। ওকে ঘিরে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে একজন ভাঙা গলায় বলে ওঠেন, কে দাদা, করছেন? সন্দীপবাবু কিছু বললেন না। মনে মনে ভাবেন কিছুক্ষণ আগে তিনি যে স্পষ্ট দেখলেন একটা লোক খুন হয়ে পড়ে আছে এই রাস্তায়, এটা কি সম্পূর্ণটাই স্বপ্ন? কিন্তু তা কি করে হয়? সন্দীপবাবু উত্তর দিচ্ছেন না দেখে ওই ভিড়ের মধ্যে থেকেই একজন বলে ওঠে, আরে ও জায়গাটা একটু ফাঁকা করে দাঁড়ায় তোমরা, একেই যা গরম পড়েছে, এরকম ঘিরে দাঁড়িয়ে থাকলে অনেক সাফোকেশন হবে, আর একটু খাবার জলের ব্যবস্থা করে তো কেউ। ভিড়ের মধ্যে থেকে একটা লোক বলে উঠল, মু নিয়ে আসতেছি জল, 1 মিনিট দাঁড়ান। এই বলে সে জল আনতে ছুটল। এদিকে অন্ধগলি তখনও কানা হয়ে পড়ে রয়েছে, আলো নেই। সন্দীপবাবু এবার অনেকটাই শান্ত হয়েছে। আবার ভিড় থেকে একজন বলে ওঠে, কি দাদা শরীর খারাপ করছিল নাকি? আসুন আসুন, আমার দোকানে এসে বসুন, জলের ব্যবস্থা করছি। তবে আপনি ওরকম খুন খুন বলে চিৎকার করে মূর্ছা গেলেন যে বড়। সন্দীপবাবু কোনো মতে উঠে দাঁড়ায়। এখনো পা কাঁপছে হালকা, তবে প্রাথমিক শকটা কেটে গেছে। লোকটার কথা শুনে সন্দীপবাবু উত্তর দেয় আমতা আমতা করে, আমি আমি কিছুক্ষণ আগে এখানে একটা ডেড বডি দেখেছিলাম, মানে সেই দেখেই তো কি যে মানে। কথা বলার সময় সন্দীপবাবু লক্ষ্য করল যে ওনার বুক কাঁপছে। এই যে প্রায় 50 বছরের জীবনে সন্দীপবাবু কখনো কোনো খুন দেখেননি, তাই হঠাৎ অন্ধকার গলির মধ্যে একটা ডেড বডি পড়ে থাকতে দেখে স্বাভাবিক কারণেই ভয় পেয়ে যান। কিন্তু এখন জ্ঞান ফেরার পর দেখেন কোথাও কিছু নেই, সেইটাই তো আরো অস্বাভাবিক। সন্দীপবাবুর কথা শুনে আতঙ্কিত গলায় লোকটা বলে ওঠে, আমাদের এই পাড়ায় খুন, কোথায় ছিল ডেড বডিটা? সন্দীপবাবু পকেট থেকে রুমাল বার করে ঘাম মোছে, তারপর আঙুল দেখিয়ে রাস্তার পাশের 6 নম্বর বাড়িটা দেখায়। ঠিক এই বাড়িটার সামনেই পড়েছিল ডেড বডিটা। লোডশেডিং, তাই আমি মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটছিলাম, আর ঠিক তখনই আমার পায়ে কি একটা ঠেকে, সঙ্গে সঙ্গে আলো ফেলি ওদিকে, আর দেখি একটা লাশ, পিঠে ছুরি বিঁধে আছে। সন্দীপবাবু কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠেন, আর আচমকা কাশি শুরু হয়। ভিড়ের মধ্যে থেকে সেই লোকটাই আবার বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, এইসব নিয়ে পরে দেখা যাবে, এখন তো কোনো লাশ বা ডেড বডি দেখা যাচ্ছে না। ইলেকট্রিসিটির অফিসে ফোন করা হয়েছে, লোক পাঠাচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো আগে ওরা এসে লাইন ঠিক করুক, না হলে আজ রাতটাই গরমের মধ্যে অন্ধকারে কাটাতে হবে। আর আপনি আসুন, একটু ফাঁকা জায়গা দেখে বসেন। এই হরি, জল আনলি? শেষের কথাগুলো সন্দীপবাবুকে উদ্দেশ্য করে বলা নয়। সন্দীপবাবু এই পাড়ারই লোক, কিন্তু খুব একটা বেশি মানুষের সঙ্গে মেশেন না। তাই যে লোকটা সন্দীপবাবুকে ওর চায়ের দোকানে নিয়ে গিয়ে বসালো তাকে উনি চিনতে পারলেন না। হরি বলে একটা বছর কুড়ির ছেলে সন্দীপবাবুর জন্য খাবার জল নিয়ে আসে। জল খেয়ে উনি বেশ কিছুটা সুস্থ বোধ করেন। ভিড় এর মধ্যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। অন্ধকারের মধ্যে থেকে যেরকমভাবে অনেকগুলো লোক বেরিয়ে এসেছিল, ঠিক সেরকমই আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সন্দীপবাবুর জল খাওয়া শেষ হলে পর চায়ের দোকানের লোকটা বলে, নমস্কার, আমি বংশী, এই চায়ের দোকানটা আমারই। আপনাকে দেখি তো প্রত্যেক দিন সকালে বেরিয়ে যান,
আবার এরকম সন্ধে করে বাড়ি ফিরে আসেন। আপনি এই পাড়াতেই থাকেন তো? সন্দীপবাবু খানিক হেসে বলেন, হ্যাঁ, আমি ওই 19 নম্বর বাড়িটায় থাকি। বংশী ঘাড় নেড়ে বলে, আচ্ছা আচ্ছা, তাই ভাবি, কিন্তু কি কেসটা হলো বলুন তো? আপনি আচমকা মাথা ঘুরে পড়ে গেলেন কেন? আর ওই ডেড বডির ব্যাপারটাই বা কি? সন্দীপবাবু আবার গোটা ঘটনাটা বংশীকে বলেন। বংশী সবটা শোনার পর বলল, ব্যাপারটা গোলে মেলে, তবে আমার মনে হয় আপনি ভুল দেখেছিলেন। আমাদের এই পাড়ায় খুন খারাপি তো হয় না বড় একটা, আর তাছাড়া অন্ধকার রাস্তা কি দেখেছেন, আর তাতেই ভয় পেয়ে গেছেন। সন্দীপবাবু কিছু বলেন, ভুল ও দেখেনি। স্পষ্ট মোবাইলের আলোতে সন্দীপবাবু দেখলেন যে একটা লোক উল্টো হয়ে রাস্তায় পড়ে আছে, আর তার পিঠে একটা ছুরি বিঁধে রয়েছে। সন্দীপবাবু যথেষ্ট সজাগ লোক, তবে বংশীকে আর কিছু বললেন না তিনি। কথা বললেই কথা বাড়বে, তার চেয়ে এখন বাড়ি যাওয়া প্রয়োজন। সন্দীপবাবু বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। এর মধ্যে ইলেকট্রিসিটির লোক এসে হাজির হয়েছে। রাস্তায় ল্যাম্পপোস্টের গায়ে মেন ইলেকট্রিক বক্স খুলে কি সব ঠিকঠাক করছে। আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই কারেন্ট চলে আসবে। সন্দীপবাবু বেঞ্চ থেকে ওঠা মাত্র বংশী বলে, কি দাদা, বাড়ি যাবেন? ছেড়ে দিয়ে আসবো নাকি? একা যেতে পারবেন তো? সন্দীপবাবু হেসে বলে, হ্যাঁ, চলে যেতে পারবো, আপনাকে আর কষ্ট করতে হবে না, অনেক ধন্যবাদ। বংশী হে হে করে হেসে গদগদ ভঙ্গিতে বলে, দাদা কি যে বলেন, ধন্যবাদ দেওয়ার আবার কি আছে? সন্দীপবাবু দোকান থেকে বেরিয়ে আসেন। কলকাতা শহরে অন্ধকারের আড়ালে কখন যে কি ঘটে চলে তা বুঝে ওঠা বেশ কঠিন। সন্দীপবাবুর মাথাটা দপদপ করছে। আজ বাড়ি গিয়ে মাথা ধরার ওষুধ খেতেই হবে। ইলেকট্রিক অফিসের লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছিল। সন্দীপবাবু ওদের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল ওদের কথা। এই যে মেন সুইচের তারটা কে যে এমন করে কেটে দিল, এ তো ইঁদুর বেড়ালের কাজ না। যাক, কোনো বাচ্চা পাকামো করে এইসব করেছে, আর যত হয়রানি এখন আমাদের। সত্যি এই গরমের মধ্যে বেকার বেকার একটা ফালতু কেস। এই যে মেন সুইচের তারটাকে ইচ্ছে করে ছিঁড়ে দিয়েছে। সন্দীপবাবু ওদের কথা শুনে একবার দাঁড়ায়, তারপর ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা, আর কতক্ষণ লাগবে দাদা কারেন্ট আসতে? লোকগুলোর মেজাজ বেজায় গরম হয়ে রয়েছে। সন্দীপবাবুর কথা শুনে চোখ কুঁচকে তাকায় ওর দিকে, তারপর ঝাঁঝালো গলায় বলে, দেখছেনই তো কাজ করছি, কাজ শেষ হলে কারেন্ট চলে আসবে, আর আপনাদের বাচ্চাগুলোকে একটু শাসন করুন, এসব ইলেকট্রিকের তার ছিঁড়ে দিচ্ছে, বেকার ঝামেলা। বারণ করবেন ওদের এসব ইলেকট্রিসিটির জিনিসপত্র নিয়ে আর যাতে কোনো মজাকি না করে। এই বলে লোক দুটো আবার নিজেদের কাজে মন দিল। সন্দীপবাবু আর বেশিক্ষণ দাঁড়ায় না। গলিটা ঘুটঘুটে অন্ধকার হয়ে রয়েছে, কোথাও এক ফোঁটা আলো নেই। সন্দীপবাবু ফের মোবাইলের আলো জ্বালিয়ে হাঁটতে থাকেন। 19 নম্বর বাড়ি, ওখানেই সন্দীপবাবু থাকেন। একা মানুষ, বাড়িতে আর কেউ নেই। পকেট থেকে চাবি বার করে তালা খুলে ভেতরে ঢুকতেই সন্দীপবাবুর মাথাটা আবার কেমন ঘুরে গেল যেন। চারপাশ নিরেট অন্ধকার। কোনো মতে হাতড়ে হাতড়ে রান্নাঘরে রাখা হ্যারিকেনটা খুঁজে বার করেন। বহুদিন ব্যবহার করা হয় না, তবে হ্যারিকেনে তেল রয়েছে। মোবাইলের আলোটা পাশে রেখে সন্দীপবাবু হ্যারিকেনটা জ্বালান। কিছুটা অন্ধকার কাটলো, তবে চারপাশটা গুমোট হয়ে রয়েছে, একটুও হাওয়া নেই। গাছের পাতা সব স্থির হয়ে রয়েছে। সন্দীপবাবু হ্যারিকেনটা ঘরে রেখে স্নান করতে যান। বাইরের ঘরে রাখা পুরনো গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে 10টা বাজল। বড্ড দেরি হয়ে গেল আজ বাড়ি ফিরতে।